হ্যালো স্টুডেন্টস, আমি বলেছিলাম যে থার্ড সেমিস্টারের জন্য প্র্যাকটিস ক্লাস নিয়ে এসেছি। যা কিছু কোশ্চেন করাবো এই ক্লাসে সব ইম্পর্টেন্ট কোশ্চেন, এই রকমই কোশ্চেন তোমরা কিন্তু পরীক্ষায় দেখতে পাবে। ঠিক আছে, আমি আশা রাখছি কিছু কোশ্চেন তোমরা কমন পাবে, অবশ্যই কমন পাবে। ঠিক আছে, হুবহু কমন না আসুক, হয়তো ডেটা চেঞ্জ থাকবে, কিন্তু এই টাইপের তোমরা কমন পাবেই। ওকে, তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখো, এরকম ক্লাস আমি আরও নিয়ে আসবো যদি তোমরা সাপোর্ট করো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। আমি একদম থিওরিটাও যতটা সম্ভব এক্সপ্লেন করে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, অবশ্যই আমি কোশ্চেনগুলো কিন্তু মিক্স কোশ্চেন নিয়েছি। শেষের দুটো চ্যাপ্টার থেকে কোশ্চেন আমি এখন আপাতত একটু কম নেব, কারণ তোমরা যারা পড়ছো, ঠিক আছে, যেখানেই পড়ছো না কেন, তো তাদের এখনও পর্যন্ত কিন্তু আমার মনে হয় না যে শেষ চ্যাপ্টার পর্যন্ত তোমরা গেছো। হয়তো কয়েকজনের হয়তো শেষ হতে পারে। ঠিক আছে, তো তাই আমি শেষ চ্যাপ্টারগুলো এখন নিচ্ছি না, এখন প্রথমের দিকে চ্যাপ্টারগুলো বা ইলেকট্রোম্যাগনেটিজম এইখান থেকে কিন্তু কোশ্চেন নিয়েছি। ওকে, তো চলো শুরু করা যাক। ক্লাস 12 থার্ড সেমিস্টার, তাই তো? ওকে, দেখো, আচ্ছা, এই কোশ্চেন নাম্বারগুলো একটু অ্যাভয়েড করবে, কারণ আমি এগুলো বিভিন্ন বই থেকে নিয়েছি। তো সেখানে এই কোশ্চেন নাম্বারগুলো এসছে, এগুলো কিন্তু আমাদের ভিডিওর সিকোয়েন্স নয়। হ্যাঁ, দেখো, এটা আমাদের কাছে 1 নম্বর কোশ্চেন। একটি দীর্ঘ সলিনয়েডের দৈর্ঘ্য এবং পাক সংখ্যা দ্বিগুণ করা হলে সাবেশাঙ্ক কত হবে? এটা জানতে গেলে তোমাকে আগে জানতে হবে যে সলিনয়েডের সাবেশাঙ্কের ফর্মুলা কী। এইটা একটা সলিনয়েড, এর মধ্যে দিয়ে যদি কারেন্ট যায়, তাহলে এর যেটা সাবেশাঙ্ক এল, তার ফর্মুলা হচ্ছে মিউ নট এন স্কোয়ার এ বাই এল। এটা কিন্তু বাবা তোমাকে জানতে হবে, নইলে কিন্তু হবে না, পারবে না এটা করতে। এল কি? এল হচ্ছে এর দৈর্ঘ্য, যেটা স্মল এল। ঠিক আছে, আর এন কি? এন হচ্ছে পাক সংখ্যা। আর মিউ জিরো তো তোমরা জানো, বায়ু মাধ্যমে চৌম্বক ভেদ্যতা, আর এ হচ্ছে ক্ষেত্রফল, এর যেটা ক্ষেত্রফল। এই যে সলিনয়েডটা, এই সলিনয়েডের যে এই ক্ষেত্রফলটা, এই যে ক্ষেত্রফল, তো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কিন্তু অপরিবর্তিত আছে, এ চেঞ্জ হয়নি। এ যদি চেঞ্জ না হয়, তাহলে এখানে কি বলেছে? দৈর্ঘ্য এবং পাক সংখ্যা দ্বিগুণ, তাহলে এল ড্যাশ কত হবে? তুমি মিউ নটটাকে যেমন আছে রেখে দাও, দৈর্ঘ্য আর পাক সংখ্যা মানে হয়ে গিয়েছে 2n তার স্কোয়ার, এটা এই আছে, আর এলটাও হয়ে গিয়েছে 2l, তাহলে মিউ নট ইন্টু 4n স্কোয়ার এ বাই 2l। তাহলে 2 2 4 কেটে দাও, তাহলে কত হলো? 2 ইন্টু মিউ নট এন স্কোয়ার এ বাই এল, অর্থাৎ কি দাঁড়িয়ে গেল? 2 ইন্টু এল, 2 ইন্টু এল। তাহলে সাবেশাঙ্ক কী হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে, সাবেশাঙ্ক হয়ে যাবে দ্বিগুণ। ওকে ওকে, নেক্সট কোশ্চেনে যাই। দেখো, নেক্সট কোশ্চেন কী বলছে? একটি তারের রোধ আর তারটিকে টেনে দ্বিগুণ করলে নতুন রোধ কী হবে? যদি এইরকম কোনো কোশ্চেন দেয় না, মনে রেখে দেবে, যত গুণ বলবে আর ড্যাশ হবে এন স্কোয়ার আর। যদি এন গুণ বাড়ানো হয়, তাহলে রোধ বাড়বে এন স্কোয়ার গুণ। ঠিক আছে, তাহলে এখানে কত গুণ বলেছে? দ্বিগুণ, তাহলে 2a স্কোয়ার ইন্টু আর, অর্থাৎ হয়ে যাবে 4r, অর্থাৎ 4 গুণ। ওকে, আশা করি বুঝতে পেরেছ। নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন চিত্র দ্বারা ওহমীয় রোধ সূচিত করা হয়? ওহমীয় রোধ, দেখো আমরা কি পড়েছিলাম? ভি ইকুয়ালস টু আই আর, ঠিক কিনা বলো? তাহলে আমি যদি ভি এর সঙ্গে আয়ের গ্রাফ টানি, তাহলে কি হবে? রোধ তো ধ্রুবক, যদি উষ্ণতা এবং উপাদান অপরিবর্তিত থাকে, তাহলে রোধ তো ধ্রুবক হয়ে যাবে। তাহলে ভি ভ্যারিজ আজ আই, তাহলে এটা কেমন গ্রাফ? সরলরৈখিক গ্রাফ, মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে উত্তর হবে এইটা। ওকে ওকে, নেক্সট দেখো কি বলা হচ্ছে। এর একটা দেখতেই পাচ্ছ সার্কিট দিয়েছে, তো এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে 2 অ্যাম্পিয়ার। সার্কিটটাকে ভালো করে দেখে নাও। বলছে প্রদত্ত বর্তনীতে ভিবি মাইনাস ভিডি এর মান কত? ভিবি মানে হচ্ছে এই বিন্দুর বিভব, আর ভিডি মানে হচ্ছে এই বিন্দুর বিভব। ক্লিয়ার? দেখো, বেশ, এবার তাহলে আমি এগিয়ে যাই। দেখো, এই 2 আর এই 3 কিসে আছে? শ্রেণীতে। 2 + 3 কত? 5। এই 3 আর এই 2 কিসে আছে? শ্রেণীতে। 2 + 3 কত? 5। বলো, ক্লিয়ার? বেশ, তাহলে যদি দুদিকেই 5 5 করে হয়, তাহলে এই কারেন্টটা অর্ধেক অর্ধেক করে ভাগ হবে। এই দিকে যাবে 1 অ্যাম্পিয়ার, এই দিকে যাবে 1 অ্যাম্পিয়ার। 1 অ্যাম্পিয়ার কারেন্ট 2 ওহমের মধ্যে দিয়ে যাচ্ছে, তাহলে বিভব প্রভেদ কত হবে? VA মাইনাস
ভিবি ইকুয়াল টু আই আর, আই কত 1 আর কত 2, তাহলে 2। আবার দেখো ভিএ মাইনাস ভিডি কত হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে 1 যাচ্ছে, তার মানে 3। এবার তুমি এই সমীকরণ দুটোকে কি করে দেবে, যোগ করে দাও বা বিয়োগ করে দাও। যোগ করলে হবে না, বিয়োগ করতে হবে, তবেই মনে হয় দেখো আসবে ভিবি মাইনাস ভিডি। একদমই তাই, এইটা 2 আর এইটা 1, 2 মাইনাস 1 করো, দেখো হয়ে যাবে। তাহলে ভিবি মাইনাস ভিডি 3 মাইনাস 2 মানে 1, তাহলে 1 ভোল্ট হয়ে গেল উত্তর। ওকে, নেক্সট কোয়েশ্চেন। একটা প্রোটন এবং একটা আলফা কণা সুষম চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘুরছে। তাদের দ্রুতির অনুপাত 9:4। তাদের বৃত্তাকার পথের ব্যাসার্ধের অনুপাত কত হবে? আচ্ছা, এইটা জানতে গেলে আগে তোমাকে জানতে হবে যে যখন একটা কণা চৌম্বক ক্ষেত্রে বৃত্তাকার পথে ঘোরে তখন তার ব্যাসার্ধের ফর্মুলা কি হয়? আর ইকুয়াল টু এম ভি বাই কিউবি। তাহলে তুমি এক কাজ করো, আর পি বাই আর আলফা এটা করে দাও। তাহলে এম ভি, আচ্ছা এম পি ভিপি বাই, আচ্ছা এখানে কী হবে কিউবি, না সরি কিউপি। কিউপি মানে তো প্রোটন, প্রোটনের আধানটাকে আমি না হয় কিউবি নিলাম, একবার প্রথমে লিখে নিই তাহলে ভালো হবে। আর বিটা তো একই, বি চেঞ্জ হবে না। বেশ, আর আলফা যখন করবো তখন এটা উল্টে যাবে, কিউ আলফা বি বাই এম আলফা ভি আলফা। বলো ক্লিয়ার কি না? এইটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। বেশ, দেখো প্রোটনের ভর আর আলফার ভরের পার্থক্য আছে, ঠিক আছে। আমি যদি এম আলফা দেখি তাহলে 4 ইন্টু এমপি হবে, তার মানে আলফার ভর হচ্ছে প্রোটনের 4 গুণ, ঠিক। বেশ, তাহলে আমি এখানে কি লিখব, এমপিটাকে আমি এমপি রাখলাম আর ভিপি, আচ্ছা ভিপি বাই ভি আলফা বলা আছে, সেটাকে আমি শেষে লিখছি। দেখো এমপিটাকে এমপি রাখলাম আর এম আলফাটাকে কত লিখব, 4 ইন্টু এমপি। ওকে, নো প্রবলেম। কিউ আলফা হচ্ছে 2Q, তার মানে কি, মানে প্রোটনের আধানের দ্বিগুণ। তাহলে কিউ আলফাটাকে আমি লিখছি 2Q আর প্রোটনের জায়গায় লিখছি কিউ, আর বি তো কেটে গেল, ঠিক আছে নো প্রবলেম। আর এই যে ভিপি বাই ভি আলফা দেখো বলা আছে, ভিপি বাই ভি আলফা এই দেখো, হ্যাঁ প্রোটন এবং আলফা 9:4, ঠিক আছে, দ্রুতি বলা আছে। তাহলে প্রোটন, তাহলে এটা কত হবে 4:9 হবে, 9:4 দেওয়া আছে মানে। তাহলে এখানে কেটে দাও, 2 2 4 কেটে দিলে, এমপি কাটলে, ঠিক আছে, কিউ কাটলে, তাহলে উত্তর কত হলো? আচ্ছা এখানে মনে হচ্ছে একটা গণ্ডগোল হয়েছে, দেখি এখানে কি বলেছে, প্রোটন ও একটা আলফা, আর এখানে বলা আছে 9:4, মানে প্রোটনের দ্রুতি আর আলফার দ্রুতির অনুপাত 9:4। এখানে কি লিখেছি আমি, প্রোটনের দ্রুতি ভিপি আর আলফার দ্রুতি ভি আলফা। ও 4/9 হবে না, 9/4 হবে, সরি এক্সট্রিমলি সরি ভাই। এটা 2 2 4 কাটলো, ঠিক আছে, 2 4 8, তাহলে 9:8 অ্যান্সার, 9/8, 9:8 অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন। দেখো একটা চিত্র দিয়ে দিয়েছে, বলেছে এ এবং বি বিন্দুর মধ্যে কার্যকর রোধ কত হবে? একদম ইজি কোয়েশ্চেন ভাই, এ এবং বি এর মধ্যে কার্যকর রোধ। এই রকম কোয়েশ্চেন তুমি যখনই দেখবে না, এইটাকে ধরবে পি, এইটাকে ধরবে কিউ, আর এইটাকে ধরবে আর এইটাকে ধরবে এস, ঠিক আছে। এবার দেখে নাও যে পি বাই কিউ ইকুয়াল টু আর বাই এস হচ্ছে কি না, ঠিক আছে। তাহলে দেখো পি বাই কিউ মানে কত, এই দেখো পি বাই কিউ ইকুয়াল টু 10/10 মানে 1, আবার আর বাই এস তার মানেও 1, 10/10 মানে 1। যদি এটা হয়ে যায় তাহলে এই যে রোধটা, এই রোধটা থাকাও যা, এই রোধটা না থাকাও তাই, একই ব্যাপার। তাহলে আমি ধরে নিলাম এই রোধটা নেই, আর এই রোধটা যদি না থাকে তাহলে দেখো তুমি দেখো পেরে গিয়েছো যে এইটা তুল্য রোধ কত হবে। তাহলে দেখো এই 10 আর এই 10 কিসে আছে, শ্রেণীতে, এই 10 আর এই 10 কিসে আছে, শ্রেণীতে। তাহলে 10 আর 10 20, ওপরের দুটো হয়ে গেল 20, তার তো আবার নিচের দুটো হয়ে গেল কত 20, আর বাকিটা কিসে আছে, সমান্তরালে। এই যে এইটা আর এইটা কিসে আছে, সমান্তরালে। তাহলে 20 × 20/20 + 20, তাহলে 20 হচ্ছে গিয়ে তোমার 400, ঠিক আছে তো। আর এইটা হচ্ছে গিয়ে 40, 0 0 কেটে দাও, তাহলে 4 10 40, তাহলে এইটা হয়ে গেল তুল্য রোধ, এইটা হয়ে গেল তুল্য রোধ 10 ওহম।
বোঝা গেল কি বললাম? মাথায় রাখবে সমান্তরাল সমবায় মানে হচ্ছে এই দুটো রোধ, এরা সমান্তরাল সমবায় আছে, তার মানে কি? মানে এদের প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত একই জায়গায় আছে। বোঝা গেল? প্রথম প্রান্ত আর শেষ প্রান্ত একই জায়গায় আছে। এই যে আবার দেখো, বুঝতে পেরেছ? সে যাই হোক না কেন, যেমন করেই হোক না কেন, তারটা যদি টেরা বেঁকা থাকে, এরকমও যদি তার থাকে, ঠিক আছে, তাহলেও কোনো অসুবিধা নাই। ঠিক আছে, মনে করো এই ছবি দেখে অনেক ছেলেপিলে ঘাবড়ে যায়, সেই জন্য আমি একটা সিম্পল কথা বলি। ধরে নাও এরকম একটা তোমাকে সার্কিট দিয়েছে, এই ঠিক আছে, হয়তো এই দেখো, যত বড়ই তার হোক না কেন, এই দুটো রোধ কিসে আছে? শ্রেণীতে। এই দুটো রোধকে যদি আমি একটা রোধ হিসাবে কল্পনা করি, তাহলে এর সঙ্গে এ কিসে আছে? সমান্তরালে। আবার এর সঙ্গে এ কিসে আছে? সমান্তরালে। কারণ দেখো, এই দুটো রোধকে তুমি যদি একটা রোধ হিসাবে কল্পনা করো, তাহলে এর প্রথম বিন্দুর সঙ্গে লেগে আছে, আবার এর শেষ এই 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 গোটা রোধটা শেষ বিন্দু এর শেষ বিন্দুর সঙ্গে লেগে আছে। বুঝতে পেরেছ? তাহলে যদি শুধু তার দিয়ে যুক্ত থাকে, তাহলে কিন্তু সমান্তরালই হবে। মাঝে যদি কোনো রোধ চলে আসে, যদি কোনো ক্যাপাসিটার চলে আসে, যদি কোনো ব্যাটারি চলে আসে, তখন শ্রেণী সমবায় হয়ে যাবে। নইলে কিন্তু যদি 1 কিলোমিটার জুড়েও যদি একটা তার যায়, তাহলেও কিন্তু সেটা সমান্তরাল সমবায়ই হবে। বুঝে গেল কি বললাম? বেশ, দুটি তারের দৈর্ঘ্য, ব্যাস ও রোধাঙ্কের প্রতিটির অনুপাত 1:3। অপেক্ষাকৃত সরু তারটির রোধ 20 ওহম হলে অন্যটির রোধ কত? এই অঙ্ক যখনই দেবে, সঙ্গে সঙ্গে মাথায় আসতে হবে R সমান রো এল বাই এ। ঠিক, তাহলে এবার R1/R2 করে দাও। কি পেয়ে যাবে? রো 1 L1 বাই A1 ইন্টু A2 বাই রো 2 L2। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। বেশ, তাহলে রো 1 বাই রো 2 একটা গ্রুপ করে দিলে, L1 বাই L2 একটা গ্রুপ করে দিলে, আবার A2 বাই A1 একটা গ্রুপ করে দিলে। ঠিক আছে, এবার দেখো, ক্ষেত্রফলটা তোমাকে ডাইরেক্ট বলে দেয়নি। ক্ষেত্রফল ডাইরেক্ট বলে দেয়নি বলেই কিন্তু আমাদেরকে এই এটাকে আবার ভাঙতে হবে পাই আর স্কোয়ার করে। তাহলে আমি আর এক লাইন লিখি, দেখো, তাহলে রো 1 বাই রো 2 1/3 বলা আছে, L1 বাই L2 1/3 বলা আছে। A1-এর জায়গায় তুমি লিখবে পাই R2 স্কোয়ার, A2-র জায়গায় লিখলে, আর A1-এর জায়গায় লিখবে পাই R1 স্কোয়ার। কেটে গেল, তাহলে এখানে হবে 1/9 গণিত ওপরে R2/R1 মানে উল্টে যাবে, 9/1 কেটে গেল, তাহলে 1, অর্থাৎ R1 যা হবে R2ও কিন্তু তাই হবে। তাহলে R2 কত হবে? R2 হবে 20 ওহম। R1 যদি 20 ওহম হয়, R2ও হয়ে যাবে 20 ওহম। নেক্সট কোয়েশ্চেন 13। প্রত্যেকটি 25 মাইক্রোফ্যারাড ধারকত্ব বিশিষ্ট 4টি ধারককে নিচের চিত্রের ন্যায় যুক্ত করা আছে। এটা মুক্ত নয়, এটা যুক্ত করা হবে। ডিসি ভোল্টমিটারটি 200 ভোল্ট পাঠ দিলে ধারকের প্রতিটি পাতে আধানের অনুপাত কি হবে? দেখো বন্ধু, এই কোশ্চেনটাতে ছবিটা একটু ভুল আছে। এইগুলা না ক্যাপাসিটার হবে, হ্যাঁ, এগুলা ব্যাটারি এঁকে দিয়েছে, তা কিন্তু নয়, ক্যাপাসিটার বলেই দিয়েছে ধারক। তোমাকে প্রথমেই অঙ্কটা দেখে বুঝতে হবে যে সার্কিটটা আমাকে কি দিয়েছে, শ্রেণী, সমান্তরাল না কি। আচ্ছা, খুব ভালো করে লক্ষ্য করো, দেখো যে এখন ভুলে যাও যে ভোল্টমিটার আছে, ভোল্টমিটার ভুলে যাও, এখন ভোল্টমিটারকে ছাড়ো। দেখো, এই বিন্দুটা আর এই বিন্দুটা একই বিন্দু না? একটা তার দিয়ে যুক্ত আছে, আমি একটু আগেই এটা তোমাদেরকে বলে দিয়েছি। আবার দেখো, এই বিন্দুটা আর এই বিন্দুটা এটাও তো একই বিন্দু, এটাও তো একটা তার দিয়ে যুক্ত আছে, ঠিক কি না? তাহলে এই চারটেই সমান্তরালে যুক্ত আছে। তাহলে এই রকম হবে সার্কিটটা, বুঝলে? এই চারটে আছে টোটাল, চারটেই দেখো প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্ট একই। আর এবার তুমি ভোল্টমিটারটাকে দেখো, ভোল্টমিটারটাও দেখো সেই একই জায়গায় যুক্ত। তার মানে কি? মানে ভাই এরাও, এই ভোল্টমিটারটাও এদের সঙ্গে সমান্তরালে আছে। তার মানে ভোল্টমিটারটা আবার এইখানে লেগে গিয়েছে, মনে করো এইখানে। তাহলে ভোল্টমিটারটা কী করছে? এই গোটা বর্তনীর যে বিভব প্রভেদ সেইটা কিন্তু মেজারমেন্ট করে দিয়েছে, সেটা 200 ভোল্ট। আর 25 মাইক্রোফ্যারাড প্রত্যেকটা সমান্তরালে আছে। তাহলে কত হবে টোটালে? সমান্তরালে থাকলে C সমান C1 প্লাস C2 প্লাস C3 প্লাস C4 হয়ে যাবে। তার মানে 25 গণিত 4 হয়ে যাবে। তাহলে 100 মাইক্রোফ্যারাড।
তার মানেই হচ্ছে গিয়ে 100 ইন্টু 10⁻⁻6 ফ্যারাড হয়ে গেল। এবার বলেছে তাহলে আধান কত সঞ্চিত হবে, আধান কত কিউ, তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু সিভি, সি তো বলা আছে 100 ইন্টু 10⁻6 মানে 10⁻4, আর ভি কত, ভি হচ্ছে গিয়ে 200 ভোল্ট। তাহলে কত হয়ে যাবে উত্তর, যে 2 গণিত 10⁻4 প্লাস 2, 200 মানে তো 2 ইন্টু 10 স্কোয়ার না, দুইটা লিখে দিলাম, তাহলে হয়ে যাবে -2, 2 ইন্টু 10⁻2 কুলম, এইটা প্লাস মাইনাস, ঠিক আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরুর স্থিতিশক্তি সর্বোচ্চ হয়, তখন তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে। বলছে কি যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা ইলেকট্রিক ডাইপোল প্লেস করা আছে। ইলেকট্রিক ডাইপোল মানে একদিকে আছে -Q, একদিকে আছে +Q। তাহলে একে তো ঘোরাতে চাইবে না, তড়িৎ ক্ষেত্র কী চাইবে, একে ঘোরাতে চাইবে। তাহলে একটা এনার্জি ওর মধ্যে সঞ্চিত হবে, তার ফর্মুলা কি, U = -P.E, U = -P.E, বলো ক্লিয়ার কি না। আচ্ছা, নিচেতে জায়গা আছে, তাহলে এই জায়গাটাই দেখাই, U = -P.E, বেশ ভালো কথা। একে যদি আমি ভাঙি তাহলে কি পাবো, -PE cos থিটা। তাহলে ভাই এই ইউটা ম্যাক্সিমাম কখন হবে, যখন থিটা -1 হবে, থিটা যখন 180 ডিগ্রি হবে, তাহলে cos থিটা হবে কত, -1, কারণ আমরা খুব ভালো করেই জানি -PE যদি -1 হয়ে যায় তাহলে হয়ে যাবে +PE, এইটাই ম্যাক্সিমাম, তাহলে 180 ডিগ্রি। ওকে, এবার দেখো কি বলছে, বলছে সুষম তড়িৎ ক্ষেত্রে, নোট করে নেবে এইগুলো একটু, ঠিক আছে। সুষম তড়িৎ ক্ষেত্রে তড়িৎ দ্বিমেরু স্থিতিশক্তি সর্বনিম্ন হলে তড়িৎ দ্বিমেরু ও তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী কোণ কত হবে। তুমি এক্ষুনি দেখলে U = -PE cos থিটা, তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে ইউ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। আচ্ছা, এক মিনিট, এটা নয়, 0 ডিগ্রি, এটা 0 হলে হবে না, কারণ দেখো মাইনাস আছে না, তাহলে এখানটা তুমি যদি থিটা = 180 ডিগ্রি নাও, তাহলে দেখো 0 থেকেও কম হবে, 180 ডিগ্রি নয়, 0 ডিগ্রি। থিটা = তুমি যদি 0 ডিগ্রি নাও, তাহলে দেখো ইউ কত হবে, -PE cos 0 ডিগ্রি, তাহলে শুধু -PE cos 0 তো ভ্যালু কত, cos 0 ভ্যালু হচ্ছে কি 1, ঠিক আছে। তাহলে -PE আর -PE হচ্ছে মিনিমাম ভ্যালু, ঠিক আছে। তাহলে এইটা হবে অ্যান্সার, বলো ক্লিয়ার। ওকে, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে জানাবে, তাহলে আমি কিন্তু আরও ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। তোমরা যদি এগুলো মোটামুটি প্র্যাকটিস করে যাও ভালো করে, আশা করি অসুবিধা হবে না পরীক্ষায়, আমি সেই রকম কোশ্চেনই তোমাদের জন্য নিয়ে আসবো। ওকে, চলো বাই।